ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালে খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা থাকলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের দেয়া যাচ্ছে না। শুধু তাই নয়, বিশ্বব্যাংক ও আইএমএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায়, কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করছে না। যদিও এর কারণ এবং সমাধান চেয়ে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোকে লিখিতভাবে জানাতে বলেছে। এসব নিয়ে আমাদের আজকের আয়োজন, ব্যাংকের ক্ষুদ্র ঋণ সহজে পেতে বাধা কি? আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম এবং বিআইবিএম এর অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি। আমরা ফিরছি আলোচনায়। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। প্রথমে ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অর্থনীতিকে চাঙ্গা ও কর্মসংস্থান বাড়াতে আসলে ক্ষুদ্র ঋণ সহায়তার কোনো বিকল্প নেই, কিন্তু একটি বিষয়, এত বছরও ব্যাংকগুলোতে ঋণ প্রক্রিয়াটি সহজীকরণ হয়নি। বিষয়টি কেন? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আলোকে যদি বিষয়টি বিশ্লেষণ করতে বলি। ধন্যবাদ। গভর্নর মহোদয় ঠিকই বলেছেন, এবং গভর্নর মহোদয় পার্টিকুলারলি বলেছেন কোর্স টাকা অ্যালোকেটেড আছে, কিন্তু সেটা প্রপারলি ডিসবার্স হচ্ছে না। এখন মূল ইস্যুটা হচ্ছে কনসেন্ট্রেশন, মানে ওই জায়গায় মনোযোগটা ইম্পর্টেন্ট। আমরা পাশাপাশি আমরা তাদের প্রচুর পরিমাণ টাকা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে যাচ্ছে। এখন সচরাচর কি হয়, একজন ব্যাংকার যখন লোন দেয়, সে স্মল হোক, মিডিয়াম হোক অথবা লার্জ হোক, তারা একটা হচ্ছে বড়োয়ারের কোলেটারাল আছে কিনা, বড়োয়ার গ্যারান্টি দিতে পারে কিনা, এবং বড়োয়ারের ব্যালেন্স শিট সুইটেবল আছে কিনা। এখন এই তিনটে ক্ষেত্রে আমাদের স্মল ইন্ডাস্ট্রি কিন্তু অপারগতা প্রকাশ করে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় আপনি যদি দেখেন স্মল ইন্ডাস্ট্রি, তারা গ্যারেন্টি দিতে পারে না, তারা কোলেটারাল দিতে পারে না, তাদের ব্যালেন্স শিটটা আমাদের ব্যাংকারদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা অনুযায়ী তারা তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে যে সময় এই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য যেটা করা হয়, সেটা ব্যালেন্স শিট বেসড ফাইন্যান্স না করে সম্পদের ভিত্তিতে ফাইন্যান্স করা, আমি যেটাকে সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বলা হয়। যেমন আপনারা বলতে পারেন, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, একজন স্মল ইন্ডাস্ট্রি, তাদের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায়? তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা তাদের বিক্রয়টা করে বাকিতে, কিন্তু আবার তারা র মেটেরিয়ালসটা তাদের চিন্তা করছে তাদেরকে নগদে। এই যে গ্যাপ হচ্ছে, সেখানে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, সেটা ব্যাংকগুলো যেটা সহজভাবে করতে পারে, যেটা আমি একটু আগে বললাম, ব্যালেন্স শিট বেসড ফাইন্যান্সটা করে তারা যদি অ্যাসেট বেসড ফাইন্যান্সিং এ যায়, তারা যদি অ্যাকাউন্ট রিসিভেবল, যেমন একজন স্মল এন্টারপ্রেনিউর, তারা বায়ার থেকে হয়তো 3 মাস বা করে টাকা, কিন্তু এখন একজন ব্যাংকার যেটা করতে পারে, সেটা বায়ার থেকে টাকাটা না নিয়ে তারা যারা কিনছে, যারা যারা সেলার থেকে না কিনে তারা বায়ার থেকে টাকাটা নিতে পারে, যেটাকে আমরা সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বলি। বায়ার সে 3 মাস পরে টাকা দিবে, নর্মালি পে করার ক্ষেত্রে ছিল সাপ্লায়ারকে, বিক্রি করছে, সে সাপ্লায়ারকে টাকাটা না দিয়ে ব্যাংকে প্রদান করবে, এবং ব্যাংক যেটা করবে সেটা সাপ্লায়ার আছে তাদেরকে টাকাটা ইমিডিয়েট সেল করার পরপরই তারা টাকাটা পরিশোধ করবে। তো আমরা যদি সেভাবে আগাতে পারি, এবং আমরা ব্যাংকিং ক্ষেত্রে অনেক সময় দেখেছি তারা সিওডি মানে 2 লাখ বা 4 লাখ বা 5 লাখ টাকা পর্যন্ত ব্যাংকগুলো যেটা করতে পারে, সেটার কোলেটারালের উপর ডিপেন্ড না করে তারা বড়োয়ারের পারফরমেন্স যে পটেনশিয়ালিটি আছে তার উপর ভিত্তি করে তারা ফাইন্যান্স করতে পারে। তো আমরা যদি ওই ট্রেডিশনাল মেকানিজম থেকে বেরিয়ে আসতে পারতাম, এবং বড় কথা হচ্ছে আমার মনোযোগ আছে, আমি স্মল ইন্ডাস্ট্রিকে কিভাবে কনসিডার করি, ফিউচার পটেনশিয়াল মিডিয়াম এবং লার্জ বড়োয়ার হিসেবে যদি আমি চিন্তা করতাম, তাহলে কিন্তু এই থাকতো না। তবে স্মল ইন্ডাস্ট্রিকে ব্যাংকগুলো যে একেবারে সাহায্য করছে না সেটা না, আজকে স্মল ইন্ডাস্ট্রি গুলোকে ব্যাংকগুলো সাহায্য করছে বলে এই জায়গায় তারা আসতে পেরেছে। মাননীয় গভর্নর মহোদয় যেটা বলেছে, এটা হচ্ছে সিস্টেমের প্রবলেম। তবে সেখানে আরেকটা হচ্ছে কনসেন্ট্রেশন। আমি যদি কনসেন্ট্রেশন দিই যে আজকের স্মল ইন্ডাস্ট্রি আগামী দিনের লার্জ ইন্ডাস্ট্রি, তখন কিন্তু আমি করতে আমি দ্বিধা করবো, এবং আমি স্মল ইন্ডাস্ট্রি থেকে এখন আমি প্রফিট বেশি করব না, রাদার তারা যখন গ্রো করবে অ্যাজ মিডিয়াম এবং লার্জ,
তখন আমি তাদের থেকে আমি ইয়ে বেশি করে চার্জ করবো। বাট এখন আমার দর্শন থাকবে, আমার ফিলসফি থাকবে, লেট দেম গ্রো, তারা একটু বড় হোক তাদেরকে। এবং সবসময় আমাদের ব্যাংকার কমিউনিটি করে থাকে ফার্দার, আমার একটা স্মল ইন্ডাস্ট্রিকে শুধু টাকা দিলে হবে না, টাকা প্লাস। যেমন একজন স্মল ইন্ডাস্ট্রিকে বলতে হবে যে ভাই ওখানে একটা হচ্ছে, তোমার ফেয়ার হচ্ছে, সেখানে তুমি পার্টিসিপেট করো। তারপর স্মল ইন্ডাস্ট্রিকে বলতে হবে যে র মেটেরিয়ালস এই জায়গা থেকে তোমরা কালেকশন করতে পারো, তাহলে তোমাদের কস্টটা কমে যায়। স্মল ইন্ডাস্ট্রির একটা তো ইনহেরিটেড বেনিফিট আছে, তাদের কস্ট অফ প্রোডাকশনটা কম। কারণ ধরুন একজন আছে, সে হয়তো অবসর টমে সেখানে কাজ করে। একজন স্মল এন্টারপ্রেনিয়র ধরে শুধুমাত্র সে এন্টারপ্রাইজে কাজ করে না, মাঝে মাঝে কৃষি কাজ করে, তার ধরেন বড় একটা ইনফ্রাস্ট্রাকচার নাই, সেখানে নিশ্চয়ই ক্ষেত্রগুলোকে আরো বিভাজিত করে বিভিন্ন জায়গাগুলোকে আরো ভাগ করতে হবে। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর হোসনে আরা, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে দেশের শিল্প খাতের মোট কর্মসংস্থানের 85% যেখানে এসএমই খাতের, সেখানে উদ্যোক্তাদের অর্থায়নে এত জটিলতা কেন? আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়টি কিভাবে বিশ্লেষণ করবেন? থ্যাংক ইউ। আমি টিএমএসএস মানে ঠ্যাংমারা মহিলা সবুজ সংঘ এর প্রতিনিধি হোসনে আরা বেগম বলছি। আমরা সারা বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কাজ করি। তো আমি ডিবিসি সহ সকল কলাকৌশলী এবং যারা শুনছেন, সম্মানিত দাদা যিনি সুন্দর কথা বললেন, তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে যেটা বলতে চাই সেটা হলো ক্ষুদ্র ঋণ বা স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি এন্ড কুটির শিল্প ইন্ডাস্ট্রি, আপনার ঋণ সহায়তা, এগুলোর উপরে আমরা যারা এনজিও তারা কিন্তু এই ফান্ডটা আমরা পাইতে চাই, আমরা টাকা দিতে চাই। আর এনজিওদের টাকা ফিল্ডে সরবরাহ করা, বড়দেরকে দেওয়া, এখানে জটিলতা আছে। এইটা আমার অভিজ্ঞতায় আমার জানা নেই। তবে যেটা আছে ফান্ড স্বল্পতা, এনজিওদের হাতে ফান্ড নাই, এবং বর্তমানে যে ফান্ড পাওয়া যাচ্ছে ফান্ডের পরিমাণ অনেক স্বল্প এবং ইন্টারেস্ট রেট অনেক বেশি। সেখানে 15% 16% ইন্টারেস্টের টাকা নিয়ে কস্ট ফর প্রোগ্রামে যে একটা বিশাল ব্যয় হয়, আর যে ব্যয় করে স্টাফ সাপোর্ট দিয়ে বড়োয়ারদের যে কাজে টাকাটা তারা বিনিয়োগ করছে সেই কাজের আপনার সবকিছু তদারকি এবং সহযোগিতা করার জন্য আমাদের যারা টাকা নেয় তারা টাকাটা ফেরত দিতে সক্ষম হয়, বড় ডিজাস্টার না হলে। যেমন এবারে 11টা জেলায় ডিজাস্টার হয়েছে, এখানে তো তারা দিতে পারছে না, এটা তাদের অক্ষমতা নয়, এটা তারা বিপদ। তো অক্ষম না হলে তারা ফেরত দেবে না, এই পরিস্থিতি হয় না কেন? তাদের সঙ্গে ক্ষুদ্র ঋণের এমএফআই, আমরা যারা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, তাদের জনবল তাদের পিছে পিছে থাকে, তাদের ফ্যাক্টরিতে গিয়ে থাকে, তাদের জমির আইলে গিয়ে থাকে, তাদের ফার্মের বেষ্টনীর মধ্যে থাকে, থেকে কখন কি করতে হবে, কোন সেবা দিতে হবে, তার প্রোডাক্টিভিটি বাড়াতে কোন বাজার ভালো, কোন বাজার ডাউন যাচ্ছে, কাঁচামাল কোথা থেকে কিনতে হবে, যাবতীয় সাপোর্ট দেয়। তো এই এনজিওদের ক্ষুদ্র ঋণ আর ব্যাংকের ক্ষুদ্র ঋণ এটা অনেক তফাৎ হওয়ার কথা। কারণ ব্যাংকের তো এত জনবল নাই যে তাদের আপনার ক্ষেত্র পর্যায়ে গিয়ে প্রয়োজনীয় সাপোর্ট তারা দেবে। তো ফলে আপনার হলো ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মতো এই সাপোর্ট গুলো দিতে পারার কথা নয়, দেয়ও না। আর আমরা দিতে পারছি না কেন? আমাদের টাকা নাই। তারপরে আমাদের যাদেরকে আমরা জামানত মুক্ত টাকা দেব, আমরা 5,000 থেকে শুরু করে 50 লক্ষ টাকাও দেই, কিন্তু এই টাকাতে দিতে গেলে তাদের ওই ক্ষুদ্র ব্যবসা যেটাই হোক, এইটাকে ফিজিবল কিনা, এটার ক্যাশ ফ্লোটা দেখতে হয়, কস্ট ইফেক্টিভনেস হবে কোন ভলিউমে করলে তাও দেখতে হয়। একটু আগে সম্মানিত দাদা বললেন যে ক্ষুদ্র গুলো ভালোই করে, ক্ষুদ্রদের কস্ট কম হয়, এটা সব ক্ষেত্রে তা নয়।
কোনো কোনো ক্ষেত্রে একটা অপটিমাম আকার যদি না হয় তাহলে কস্ট ইফেক্টিভনেস হয় না, বরং বড়র সঙ্গে ক্ষুদ্ররা বাজারে আপনার দর নিয়ে তারা কম্পিটিশনে হেরে যায়। কারণ মার্কেট ইজ ক্রুয়েল, আমরা জানি মার্কেট যেখানে ভালো দামে পাবে, কম দামে পাবে, এবং যে যে কাস্টমার কোয়ালিটি জিনিস পাবে সেই কাস্টমার ক্ষুদ্র গণ্য করে, গরিব গণ্য করে তার কাছ থেকে কিনবে, আর ভালো মালটা বড় প্রতিষ্ঠানের কাছ থেকে কিনবে না। এইটা মার্কেট করে না। সুতরাং মার্কেটে কম্পিটিটিভ প্রোডাক্টই রাখতে হবে, আর কম্পিটিটিভ প্রোডাক্ট রাখতে গেলে আপনার কস্ট ফর প্রোডাকশন এটা কমাতে হবে, কস্ট ফর ডেলিভারি এটা কমাতে হবে। তারপরে আপনার হলো মার্কেটিং স্টাইল উপস্থাপন করে কাস্টমারকে, অর্থাৎ এসব জায়গায় কিছুটা ভিন্নতা আনতে হবে। ডক্টর হোসনারা, ডক্টর প্রশান্ত কুমার, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পর আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় ফিরছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজকের আলোচনার বিষয় ব্যাংকের ক্ষুদ্র ঋণ সহজে পেতে বাধা কি। আমরা আলোচনায় ফিরছি। ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে ব্যালেন্স শিট বেস ফিন্যান্স না করে সেটিকে সম্পদের ভিত্তিতে ফিন্যান্স করতে, এছাড়া যে স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে নানানভাবে কনসিডারেশনের জায়গায় আনা যায় কিনা, এই বিষয়গুলো আসলে এই প্রস্তাবনাগুলো আমরা আগেও বিভিন্ন জায়গায় দেখেছি বা বলেছি, শুনেছি, কিন্তু এত বছরে সেগুলোকে নীতিগত জায়গায় আনা যায়নি কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আনা যায়নি সেটা একেবারে ঠিক না। মানে প্রগ্রেস হয়েছে, হয়তো আমাদের প্রত্যাশিত লেভেলে সেটা হয়নি। ম্যাডাম যেটা বললেন, আমি আসলে হ্যাপি কথা বলছি। উনি বিআইবিএম কে ভিজিট করেছিল, আমার অনেক দিন আগের কথা খেয়াল আছে। আমাদের তো সবসময় ম্যাডামের প্রতি একটা আমাদের সম্মানের জায়গা আছে, এবং উনি যেটা বলেছেন এখন আমাদেরকে, মানে ব্যাংকিং সেক্টর একটা ডাইনামিক সেক্টর, এবং ব্যাংকিং সেক্টর তো একা না। ম্যাডাম যেটা বললেন, এনজিওস তারাও কিন্তু ব্যাংকিং করছে, শ্যাডো ব্যাংকিং। সেই জায়গায় না যেতে পারলে হোলসেল ব্যাংকিং এ যেতে পারে, এনজিওর সাথে আমরা কানেক্টিভিটি করে সে টাকাটা আমরা প্রপার সেক্টরে পাঠাতে পারি, যেটা ম্যাডাম সম্ভব হয়, যেটা এনজিওসরা করতে পারে। সেক্ষেত্রে ওয়েজ ইজ ভেরি, আই মিন ভেরি সিম্পল। আমরা এনজিওকে টাকা দিলে এনজিও সেদিকে আমাদের কস্টটা আমাদের না বেড়ে যায়। এমনি কিন্তু পোর পিপল তাদের কস্ট প্রাইসিং, লোনের কস্ট যদি বেড়ে যায় আমাদের ব্যাংকারদের নিজেদের অভিজ্ঞতা থেকে যে সঞ্চিত যে জ্ঞান আছে, সেই সঞ্চিত জ্ঞানটাই যদি প্রয়োগ করে তাহলে কিন্তু হয়ে যায়। যেমন যদি প্রত্যেক বছর ব্যাংকের পলিসি মেকাররা বলে দেয় যে আমাকে এত পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের বেশি করে স্মল এন্টারপ্রাইজে আমরা লোন দিতে হবে, আমাদের কনসেন্ট্রেশনটা রাখতে। আমাদের একটা কথা সবাই আমরা স্বীকার করি, অ্যাটলিস্ট স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের লোকেরা উইলফুল ডিফল্টার হয়, ইচ্ছাকৃতভাবে তারা বড় বড় সেক্টর হয়ে যায়। সেক্ষেত্রে আমার ডিফল্ট হওয়ার আশঙ্কাটা প্রায় 50% আমার এখানে কমে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো রিফাইন্যান্সিং স্কিম আছে। সেই রিফাইন্যান্সিং স্কিমগুলো যদি আমাদের ব্যাংকগুলো আমরা ঠিকভাবে ব্যবহার করি, নিশ্চয়ই সেক্ষেত্রে কিছুটা সফলতা হয়তো আসবে। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর হোসনার, আপনার কাছে শেষ যে বিষয়টি জানতে চাই, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন আপনাদের ফান্ড স্বল্পতা এবং হাই ইন্টারেস্ট এই বিষয়ে কিছু জটিলতা আছে, এবং আরেকটি বিষয় আমরা সবসময় মাঠ পর্যায়ে পরিলক্ষিত হয় যে ক্ষুদ্র ঋণ নিয়ে যে সবাই স্বাবলম্বী হচ্ছে তা কিন্তু না, অনেকে চড়া ঋণের দুষ্ট চক্রেও পড়ে যায়। সবকিছু মিলিয়ে এই বিষয়টাকে কিভাবে সহজ করা যায়? ডক্টর হোসনার, আপনাকে একটু আনমিউট করতে হবে, আপনার ডিভাইসটা আনমিউট করতে হবে। ধন্যবাদ আপনাকে। ক্ষুদ্র ঋণের চড়া সুদ, এই যে বিষয়টা, এইটা কিন্তু অবিরত গবেষণা হয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে একটা গবেষণা সেল আছে। গবেষণা করে সরকার সর্বসম্মতিক্রমে আপনার 24% ইন্টারেস্ট ধার্য করেছে
কিন্তু আমাদের প্রকৃত ইল্ড যেটা ইন্টারেস্ট কিন্তু আমাদের 22-এর উপর যায় না, হয় না, কারণ তাদের নির্ধারিত সময়ে তারা টাকা দিতে পারে না। 1 বছর মানে 1.5 বছর 15 মাস হয়ে যায়, তো ফলে আপনার ইন্টারেস্ট রেট 22-এ আসে। আর এখানে কস্ট পার প্রোগ্রাম মানে আপনার স্টাফ স্যালারি, স্টাফ এত বেশি এবং স্টাফ এই যারা এন্টারপ্রাইজ অর্থাৎ এক্ষেত্রে শুধু প্রতিষ্ঠান নয়, যারা ঋণ গ্রহীতা আছে তাদেরও কিছুটা দায় থেকে যে তারা যদি সঠিক সময় না হয় সেক্ষেত্রে তো সেটা চক্রবৃদ্ধি হারে নিশ্চয়ই বাড়তে থাকে। ডক্টর হোসনারা, ডক্টর প্রশান্ত ব্যানার্জি, আপনার ক্ষুদ্র ঋণে চক্রবৃদ্ধি নাই, কিন্তু ইন্টারেস্ট রেট তো আপনার হলো আপনার 16% টাকা নিলেন, তারপর সেখানে অন্যান্য কস্ট প্লাস স্টাফ সবকিছু স্যালারি মিলিয়ে হয়তো সেই সুদের হারটা হয়তো বেড়ে যায়। আমরা বেড়ে দুজনকে যায়। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে টালি খাতায় থাকার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা, সে পর্যন্ত সঙ্গে থাকুন।